সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় ভোরের পাতা সংলাপে। প্রিয় দর্শক, করোনা ভাইরাস এই মহামারী বদলে দিয়েছে মানুষের জীবন, বদলে দিয়েছে সারা বিশ্ব ব্যবস্থাকে, বদলে যাচ্ছে খেলাধুলাও, স্থবির হয়ে পড়েছে সমস্ত ক্রীড়াঙ্গন। তাই আমাদের আজকের আলোচনার বিষয় করোনা এই ক্রীড়াঙ্গন। আর তা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চারজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেল এমপি। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সভাপতি এবং বিজিএমই এর সাবেক সভাপতি সালাম মুর্শিদি এমপি। আমাদের সাথে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আমাদের সাথে রয়েছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমি বলছিলাম যে করোনা ভাইরাস সারা বিশ্ব ব্যবস্থাকে থমকে দিয়েছে খেলাধুলার যে জগৎ ছিল সেটিকেও। সেই ক্রীড়াঙ্গন নিয়ে আপনারা কি ভাবছেন সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে এবং যারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তিনজন, আমাদের সালাম মুর্শিদি এমপি মহোদয়, আমাদের তরফদার ভাই, আমাদের রকিব ভাই সহ আপনি সঞ্চালনা করছেন বেলাল ভাই, এবং যার পরিচালনায় এবং পরিকল্পনা হয়েছেন আমাদের ডক্টর এরতেজ ভাই, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি। আসলে এমন একটি সময় আমরা পার করছি, এই কোভিড-19 এই যে ভয়াবহতা আজকে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বব্যাপী এটি কিন্তু একটি আমাদের সবকিছুকে একটি থমকে দিয়েছে, একদম সকল কিছুকে আজকে ঘরে নিয়ে গেছে, যেটি আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে এমন একটি সময়, এমন একটি দিন আমাদের সামনে আসবে, এমন একটি মুহূর্ত আসবে, এটি কখনো কল্পনা করতে পারিনি। সবকিছুর মতো আমাদের ক্রীড়াঙ্গনও কিন্তু থমকে গেছে। আসলে ক্রীড়াঙ্গন একদম ঘরের মধ্যে বন্দী হয়ে গেছে, সকল কিছুর মধ্যে স্থবিরতা এসে গেছে। তো আসলে যেই একটি লক্ষ্য নিয়ে বা যেই একটি সম্ভাবনা নিয়ে, যে একটি স্বপ্ন নিয়ে এই বছরটি আমরা শুরু করেছিলাম, এই বছরটি আমাদের জাতির জন্য অত্যন্ত একটি আনন্দের এবং একটি গর্ব করার মতো একটি বছর। যে বছরটি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করব, মুজিব বর্ষ পালন করব, এই লক্ষ্য সামনে রেখেই কিন্তু আমাদের কর্মযাত্রাগুলো আমরা শুরু করেছিলাম। এবং আপনারা জানেন যে 292টা ইভেন্ট আমাদের জাতীয় কমিটি কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছিল। এর মধ্যে 100টি ইভেন্ট হচ্ছে আমাদের এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া সেক্টরে। যে এত বড় একটি কর্মযজ্ঞ আমাদের মধ্যে এই বছরটিকে ঘিরে আমাদের ছিল, এবং আমরা বলেছিলাম যে এই বছরটি হবে ক্রীড়াঙ্গনের বছর এবং ক্রীড়াঙ্গনের একটা জাগরণের বছর তৈরি হবে, এমন একটি মানে লক্ষ্য রেখে আসলে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু এই কোভিড-19 আমাদের আসলে সব থমকে দিয়েছে। তারপরেও আমরা বলতে চাই যে আসলে যেহেতু এই কোভিড-19টি দীর্ঘদিন আসলে আমাদের মধ্যে হয়তো থাকবে, আমরা কেউ প্রত্যাশা করি না এগুলো কালকের দিনই কালকেই এটা শেষ হয়ে যাক, কিন্তু যদি এটা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আসলে এটাকে আমাদেরকে এই কষ্টটা ভোগ করতে হবে। তো আমরা অবশ্যই মনে করি যে এইটির মধ্যে আমরা কিভাবে আমাদের ক্রীড়াঙ্গনটাকে আবার সচল করা যায়, কিভাবে আমরা আবার এই প্রাণচাঞ্চল্য ক্রীড়াঙ্গনের মধ্যে ফিরিয়ে আনা যায়, অবশ্যই এটি আমরা চেষ্টা করছি, পরিকল্পনা করছি। আমাদের তিনজন ক্রীড়াঙ্গনের বিশেষজ্ঞরা রয়েছেন এখানে আজকে, ওনারা ওনাদের সুচিন্তিত মতামত দেবেন, আলোচনায় অনেক কথা বেরিয়ে আসবে। আমি আশা করি যে পরবর্তীতে আমি আমার বক্তব্যে সেগুলো আমি আরো মন্ত্রী, আমি আসছি আপনার কাছে আবারও। আমি সালাম মুর্শিদ এমপি আপনার কাছে যেতে চাই। আপনি ফুটবল ফেডারেশনের আসলে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 8ই অক্টোবর আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে পারে ফুটবল। আপনারা কতটুকু আসলে আশাবাদী করোনা মহামারী? ধন্যবাদ। আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল সাহেব আছেন এখানে, আমার
বন্ধুবর আছেন এবং বড় ভাই রকিবুল ভাই আছেন, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে ক্রীড়াঙ্গন আসলে থমকে গেছে এবং আহ, এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আমাদের আন্তর্জাতিকভাবে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বা আমাদের আমেরিকা, এখনো কিন্তু ইউরোপের দেশগুলো কিন্তু কিছুটা হলেও কমে এসছে আপনার কোভিড-19 আপনার যেভাবে তারা আক্রান্ত হচ্ছিল তার রেটও কমে এসেছে এবং তাদের হতাহত মৃত্যুর হারও কমে এসেছে। আমরা যেটা এখন দেখছি যে আমেরিকা এবং ওই এলাকায় আমেরিকার নর্থ আমেরিকা সাউথ আমেরিকার দেশগুলোতে আবার কিন্তু একটু বাড়ছে, আমেরিকা স্পেশালি আমেরিকা বাড়ছে। আমরা যদি দেখি হতাহত এবং আক্রান্ত রেট সবচেয়ে বেশি কিন্তু যুক্তরাষ্ট্রে। খেলাধুলার ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের এই কোভিড-19 আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রথমত আমি মনে করি আমাদের ক্রীড়াঙ্গনে আসার আগে আমি মনে করি প্রথমে আগে আমাদের দেশের জনগণ এবং যারা সুবিধা বঞ্চিত, অনেকেই মধ্যবিত্ত, দিন আনা দিন মজুর মানুষ এবং এই নিম্ন আয়ের মানুষ, তারা যদি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই দিকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার। এবং তাদের জন্য বিভিন্ন ধরনের, শুধু যে খাওয়া দাওয়া বা এগুলো না, বিভিন্ন ধরনের ভাতা আমাদের মসজিদের ইমাম এবং আমাদের অন্যান্য যারা যারা আছেন সব জায়গায়, মানে আমাদের ধর্মীয় যারা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু বিকাশের মাধ্যমে টাকাও পাঠানো হচ্ছে। আমি মনে করি সরকার প্রথমে যে কাজটি কোভিড-19 আমাদের দেশের সর্বোপরি আমি যেটিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটি হলো যে উনি সার্বক্ষণিক পরিশ্রম করে সকলকে নিয়ে আপনার দেশের মানুষকে কিন্তু সবাই খেয়ে পড়ে বেঁচে আছে। একটা জিনিস কিন্তু দেশ উল্লেখ করার মতো, আমাদের ধান কাটার সময়ের আগে উনি একটা নির্দেশনা দিলেন যে সবাইকে, আমাদের দলীয় লোকজনগুলোকে ধান কেটে তাদের যাতে কৃষকরা তাদের ধানটা উঠিয়ে নিতে পারে, আমন ধানটা। আমরা কিন্তু তার পরপরই কিন্তু আমপান ঝড়টা এসছে, অর্থাৎ আমরা ধান কাটার পরে এসছি। সবকিছু মিলে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি যে জিনিস করেছেন সেটি হলো, এই খেলার কথা বলার আগে আমি যেটি বলতে চাই সেটি হলো যে আমরা যারা ব্যবসায়ী, আমরা ব্যবসার সাথে সম্পৃক্ত, দেশে অথবা বিদেশি ব্যবসার সাথে যারা সম্পৃক্ত আন্তর্জাতিকভাবে বা রপ্তানিমুখী শিল্পের সাথে, তারা যখন হতাশায় ভুগছি ক্ষুদ্র মাঝারি বা ব্যবসায়ীরা, তখন মাননীয় প্রধানমন্ত্রী তার ভিশনের লিডারশিপ আমাদের যে সময় উপযোগী যে আপনার একটা 1,00,000 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছেন। আমি বিশ্বাস করি এই যে বাজেট ঘোষিত হয়েছে, যেটি পাস হচ্ছে, এর আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্যবসায়ীদেরকে প্যাকেজ দিয়ে, বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে কিন্তু আমাদের এই ব্যবসায়ী মহলে তাদের মধ্যে একটা আস্থা, যে হতাশা কাজ করলো এবং ঘুরে দাঁড়ানোর একটি শক্তি কিন্তু তারা ফিরে পেয়েছে। খেলাধুলার কথা অবশ্যই আমরা এর বাইরে নয়, এই মুহূর্তে বাংলাদেশে আপনার কোভিড-19 সারা দেশ ব্যাপী, কোনো জায়গায় হয়তো কম, কোনো জায়গায় বেশি, আক্রান্তের রেটও বেশি, আমাদের মৃত্যুর হারও বেড়েছে। আমি যদি মনে করি আমাদের শুরু থেকে এই পর্যন্ত আমরা এখন পিক টাইম পার করছি, এই সময় আমাদের সকলকে খালি সরকারকে দায়িত্ব দিয়ে বা সরকারকে আপনার তার স্বাস্থ্য খাতকে না ধরে আমি মনে করি যে আমাদের সকলকে যে যার দায়িত্ব পালন করতে হবে। তবে স্পোর্টস এর ব্যাপারে যেহেতু আপনি বলেছেন, অবশ্যই আমি ফুটবল ফেডারেশনের একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, এই মুহূর্তে আসলে আমাদের কোনো ধরনের খেলাধুলা যা আছে ক্লাবগুলোর অনুরোধেই, যারা আমাদের ক্লাবগুলো খেলছেন, পেশাদার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, ক্লাবগুলোর অনুরোধেই কিন্তু আমরা যেটাকে অলরেডি পোস্টপন বলবো না, এটাকে আমরা এরকমই পোস্টপনই করেছি যে এই বছর আমাদের পেশাদার লিগ হবে না, একটা রাউন্ড হয়েছে। পরবর্তী আমরা জাতীয় পর্যায়ে খেলাগুলো আছে, ক্লাবগুলো যেগুলো খেলবে সেই টুর্নামেন্ট গুলো যখনই আমরা এফসি ফিফার নির্দেশনা পাবো, তখন ইনশাল্লাহ আমরা সেই খেলাগুলো শুরু করব। জি, মুর্শিদ ভাই, আমি আবার আসবার কাছে আমি একটু রকিবুল হাসান আপনার কাছে ছুটে যেতে চাই যে ফুটবলের কথা শুনছিলাম, ক্রিকেট নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে ক্রিকেটের কি অবস্থা এই করোনায়। ধন্যবাদ বেলাল, এবং ভোরের পাতাকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে আজকে যারা গেস্টরা আছেন এখানে, মাননীয় মন্ত্রী, আমাদের আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের ছোট ভাই বলি আমরা, ছোট ভাই বললে,
কারণ তার বয়সটা কমে যায়, আমাদের বয়সটা তখন বেড়ে ওঠে। তো আর যদি আছেন আমার রুহুল আমিন ভাই, যে নিবেদিত প্রাণ স্পোর্টসের পিছনে, আর ছোট ভাই সালাম মুর্শেদি তো আছেই। অনেকদিন এক ক্লাব শেয়ার করেছি আমরা, মোহামেডান ক্লাবে। আমি ক্রিকেট খেলতাম, উনি ফুটবল খেলতেন। তো আজকে যে কোভিড-19, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখিনি, আমরা কেউ দেখিনি, কিন্তু এখানে যারা আমরা আছি, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছি। এই মুক্তিযুদ্ধতে কিন্তু আমাদের শত্রুপক্ষকে আমরা দেখতাম, চিন্তা। কিন্তু এইটা যে এই করোনা ভাইরাস, এই কোভিড-19 যুদ্ধটা, যে প্যান্ডেমিক, এটা শুধু দ্বিতীয় বিশ্বের মতন যদি ধরি, এটা অদৃশ্য একটা শক্তির সঙ্গে লড়াই। এটা পৃথিবী কিন্তু রেডি ছিল না, এটা না বাংলাদেশ কারোই খুব একরকম ভাবে প্রস্তুতি ছিল না। সেই কারণেই কিন্তু এই প্রিপেয়ারনেসটা বা রেডি হইতে হইতে সময় লেগে গেছে অনেকে, আমাদেরও হয়েছে। আমাদের বাংলাদেশও আমরা মিস আউট করেছি, বা আমরা বুঝি নাই যে প্রথম দিকে আমরা এয়ার ট্রাভেলিং গুলো বন্ধ করে দিব বা কি করব, কোয়ারেন্টাইন রাখবো, এটা কি জিনিস, এটা হয় নাই। এখন আমাদের পিছন দিকে তাকানোর আর সময় নেই, উই হ্যাভ টু লুক অ্যাহেড। আমি ক্রীড়াঙ্গনের ব্যাপারে আসছি, তার আমি কিছুটা ভূমিকা দিতে চাচ্ছি যে আমরা কোন জায়গায় অবস্থান করছি। আমাদের মাননীয় মন্ত্রী বলে গেছেন যে এটা হয়তো ভ্যাকসিন বের হয়ে যাবে, তারপরে আবার সব ঠিক হবে। এটা ভ্যাকসিন বের হলেও এটা কোনো কাজ হবে না। কারণ কি, বিনয়ের সঙ্গে আমি বলি, মাননীয় মন্ত্রীকে স্মরণ করাতে চাই যে এইচআইভি ভ্যাকসিন এখনো বের হয়নি, আর 1 যুগের উপরে বেশি হয়ে গেছে। অনেকগুলো ভ্যাকসিন বের হয়নি। আপনারা ডেঙ্গুটা ঘুরে ঘুরে আসবে, বাট ভ্যাকসিন যেটা করবে যে আমাদেরকে এটাকে সীমিত রাখবে। এবং সবচেয়ে বড় ভ্যাকসিনটা হলো আমাদের, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এবং আমরা যারা যেটা আমরা মানে চিন্তা ভাবনা করি, ইতিবাচক চিন্তা ভাবনা করি, সেটা হলো যে আমাদের আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। যখনই আমরা প্রোটেক্ট করতে পারবো এবং যখনই আমরা কিনা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে পারবো, দ্যাট উইল বি দ্য বিগেস্ট ভ্যাকসিন। আমরা উই হ্যাভ টু, একটা ইংরেজিতে কথা, উই হ্যাভ টু লিভ উইথ। এই করোনাকে নিয়ে আগামী প্রজন্মকেও বাঁচতে হবে। আস্তে আস্তে কখন কি হয় জানি না, তবে একটা কথা ঠিক, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা উনিও বলে গেছেন যে আমি তোমাদেরকে বিপদ দিব, আমি তোমাদেরকে শাস্তি দিব, কিন্তু উনিও এটাও বলেছেন আমি তোমাদেরকে একমাত্র উনি উদ্ধার করতে পারবেন। সময় হয়তো সেটা বলবে, আমরা ডেফিনেটলি ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে আসবো। এখন আসি যদি ক্রীড়াঙ্গনের কথাতে, ক্রীড়াঙ্গনের যে অবস্থাটা, ফুটবলের কথা সালাম বলে গেছেন, সার্বিকভাবে মাননীয় মন্ত্রীও বলে গেছে, রুহুল আমিন ভাই হয়তো ফুটবল নিয়ে বলবেন। ক্রিকেটে যেটা হচ্ছে একই, ক্রিকেটটা বিশ্ব ক্রীড়াঙ্গনের বাইরে না। আপনি দেখেন T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সামনে অস্ট্রেলিয়াতে, এটা এখনো দোদুল্যমান, হবে কি হবে না ডিফিকাল্ট। এশিয়া কাপ হবে কি হবে না ডিফিকাল্ট। আহম সিরিজ সবগুলো একটা একটা করে ক্যান্সেল হয়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশ টিমকে ইনভাইট করার জন্য তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা এখন শিওর না আমরা যেতে পারবো কিনা। গেলেই তো হবে না, আমাদের তো প্রস্তুতি নিয়েই যেতে হবে, বিকজ আমরা তো কারো ঘর সাজাইতে যাবো না। শ্রীলঙ্কা কম্পিটিটিভ টুর্নামেন্ট, টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওইখানে আমরা যদি হেরে যাই খারাপ ভাবে, তো এটা আমাদের এগেইনস্টে পয়েন্ট স্কোর হবে, শ্রীলঙ্কা উইল স্কোর পয়েন্ট। বাট আমাদের ক্রিকেট বোর্ড, আমি ধন্যবাদ দিই, খুব চমৎকার ভাবে ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করছে জিনিসগুলোকে। প্র্যাকটিস করার জন্য আমাদের প্লেয়াররা চেয়েছিল, ক্রিকেট বোর্ডও সেটা উন্মুক্ত করেছিল চিটাগংয়ে, ঢাকাতে, ইন্ডিভিজুয়ালি নিজে নিজে দূরত্ব বজায় রেখে সবকিছু রেখে। কিন্তু দুর্ভাগ্যজনক যে ঢাকা শহরে এবং দেশেও বিভিন্ন জায়গায় আমাদের এই কোভিড-19 এই সংক্রমণটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে এবং স্পাইকিং হচ্ছে, যেটা নাকি সালাম মুর্শেদি বলে গেছে একটু আগে, যে এখন পিক টাইমের দিকে আমরা যাচ্ছি, আরো হয়তো 1 মাস এরকম থাকতে পারে। তো কাজেই রিস্কটা বিসিবি নেয় নাই, প্লেয়ারও নেয় নাই। তো এখন যে জিনিসটা খুব দরকার, এই আমি একটু শেষ করে দিই, এই খেলা কিন্তু গড়াবে, আমাদের প্রিমিয়ার লিগ শুরু হয়েও কিন্তু বন্ধ হয়ে, আর যেই জিনিসটা আমি মাননীয় মন্ত্রীর মধ্যে থেকে বলতে চাই, এভরি ফেডারেশন কে বলা উচিত, ক্রিকেট বোর্ড থেকে আরম্ভ, উই মাস্ট ডু আওয়ার হোমওয়ার্ক ফ্রম নাও অন। ধরে নিলাম 2 মাস পরে খেলা শুরু, অবস্থা উন্নতি হয়ে যাবে, তখন কি আমি 2 মাস পরে যে আমার প্রস্তুতি শুরু করব? নো। আমার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমার বসা, তাদের সঙ্গে আমাদের অলরেডি ডায়ালগ স্টার্ট করে দেওয়া, আমাদের অবকাঠামোগুলোকে আস্তে আস্তে সব রেডি করে রাখা, যেন পর্দা উঠলে অ্যাক্টিভিটি শুরু করতে পারে।
এটা আমাদের এখন করতে হবে। এই গুড প্রোগ্রাম প্ল্যানিং এখন আমার মনে হয় কল দেওয়ার এখন করতে হবে। জি, রকিবুল ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে আমি আবার আষাঢ় পরে বলবো অক্টোবর কিছু থেকে সুযোগ আছে। জি, জি, আমি আসবো আপনার কাছে। আমি রুহুল আমিন তরফদার আপনার কাছে যেতে চাই যে আপনি ফুটবলের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সবকিছুর দিক দিয়ে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, আপনার বিভাগের দায়িত্ব রয়েছেন। আসলে বিভাগগুলোতে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে করোনার মধ্যে? বিলাল ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাই আমার আমার খুব বন্ধুবর ডক্টর কাজী ইর্তেজা ভাইকে। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয়, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয়, আমাদের রাসেল ভাই আছেন, আমার অত্যন্ত কাছের লোক, আমার খুব প্রিয় মানুষ আমাদের সালাম ভাই আছেন, রকিব ভাই আছেন। তো আসলে আজকের এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্রীড়াঙ্গনের এই ব্যাপারে আগে আমি একটু আলোকপাত করতে চাই। বর্তমানে যে কোভিড-19 আমরা সারা বিশ্ব আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত হয়ে আছে, বাংলাদেশের বাইরে না। এবং আমরা সালাম ভাই অলরেডি বলে গেছেন এই ব্যাপারে কিছুটা, তবু আমিও বলি যে বাংলাদেশে এখন আসলে থেকে উঠতেছি। এখন এই পিকটা কোথায় যাবে আমরা কিন্তু এখনো কোনো কিছুই জানি না। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আসলে বাংলাদেশের বিজনেস অর্থনীতি রোল করে কিন্তু বেসিক্যালি বিজনেসম্যানরা কিন্তু মেজর অংশটা রোল করে, তারপরে আদার্স স্টেক হোল্ডার তো ডেফিনেটলি আছেই। তো এই অবস্থার ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই যে উনি বাজেটের আগে যেটা সালাম ভাই বলে গেছেন যে 1 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ করেছে, ঘোষণা করেছে আমাদের বিজনেসম্যানদের জন্য এবং বিজনেসম্যানের বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য, বিভিন্ন গ্রুপগুলোর জন্য। এইটা একটা বিশাল ভালো কাজ হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে রান করানোর জন্য। আমাদের বাংলাদেশের অর্থনীতি যদি সচল থাকে তাহলে আমাদের খেলাধুলা সবই ঠিক থাকবে, সবকিছুতে কিন্তু আমাদের মানে এটা একটা পজিটিভ রেসপন্স আমরা পাবো। যার জন্য বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে যে কাজগুলো করা হয়েছে বাজেটের আগে এবং এট দ্য সেম টাইম যখন যে বাজেটটা ডিক্লেয়ার করা হলো এবারে, এবং আমরা এই বাজেটটা দেখে আমরা এটার ব্যাপারে আমরা কমেন্টস দিয়েছি বিভিন্ন ফোরামে, সেটা হচ্ছে যে এটা আমাদের মানে কোভিড-19 কে সামনে রেখে যে বাজেট করা হচ্ছে, এই বাজেটগুলো মানে বিগত বাজেটগুলো থেকে অনেক উন্নত একটা বাজেট করা হয়েছে, যেখানে সবচেয়ে বড় জিনিস যেটা করা হয়েছে দেশীয় প্রযুক্তির উপরে অনেক একটা এমফাসিস দেওয়া হয়েছে। আমদানি নির্ভর যে জিনিসটা ছিল সেখান থেকে কিন্তু কমিয়ে দেশীয় প্রযুক্তির উপরে কিন্তু করা হয়েছে। তো এটা হচ্ছে একটা অর্থনীতির একটা রোলিং করার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা কিন্তু অলরেডি সরকার করেছে। এবং এটার সাথে সাথে আমাদেরকে যেটা স্পোর্টস কিন্তু ওয়ান অফ দি মেজর আইটেম, সেটাকে কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। আমি যেহেতু ফুটবল নিয়ে কাজ করি, আমার ফুটবলের যে বিষয় যেটা আলোকপাত আমি করতে চাই, ফার্স্ট হচ্ছে যে আমাদের প্রিমিয়ার লিগ যে খেলাটা চলতেছিল, সেই খেলাটা আসলে প্রিমিয়ার লিগের ব্যাপারে আমাদের সালাম ভাই যেটা বলে গেছেন, আমরা অনেকদিন আগে থেকে যখনই কোভিড-19 শুরু হয়েছে তার আগে থেকেই আমরা কিন্তু আমরা শুরু করেছি যে আসলে এইটাকে আইদার পোস্টপোন করা হোক অথবা একটু ডিলেট করে দেওয়া হোক, অথবা নেক্সট সিজনে এটাকে চেঞ্জ করে দেওয়া হোক। দেরিতে হলেও ফুটবল ফেডারেশন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে না, এটাকে আসলে আপাতত হোল্ড করে দিয়ে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন, তা না হলে ক্লাবগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রতিটা ক্লাবের প্রায় 5জন থেকে 7জন বিদেশি প্লেয়ার আছে, বিদেশি কোচ আছে, তাদেরকে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার কিন্তু গুনতে হচ্ছিল। এবং অলরেডি তারা কিন্তু এই ডিসিশনের পরেও কিন্তু 2 মাস কিন্তু তাদেরকে এডিশনাল টাকা দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো কন্ট্রাক্ট ছিল। তো যাক, ফাইনালি এটা একটা সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে এই লিগটা কিভাবে হবে আমাদের সালাম ভাইরা ভালো বলতে পারবে। এবং ক্লাবগুলোর স্বার্থ যদি সংরক্ষণ না করা যায় তাহলে কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে আমরা যারা কথা বলি, যারা কাজ করি, তারা কিন্তু বাধাগ্রস্ত হবে। এট দ্য সেম টাইম আমরা তৃণমূল পর্যায়ে আমাদেরকে একটা জিনিস যেটা জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশন থেকে আমরা যেটা করেছি, এটা আমরা আগেও বলেছি, আজকেও আমি আবারও বলি এই ফোরামে, যে জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশন যেটা করেছে যে তৃণমূল পর্যায়ে আমাদের প্লেয়ার কিন্তু তৈরি হয় একদম তৃণমূল পর্যায়ে থেকে। একটা প্লেয়ার যখন ডিস্ট্রিক্ট লিগে খেলে, আগে উপজেলা থেকে চলে আসে ডিস্ট্রিক্টে আসে, ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তারা আসে আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, বিসিএল, তারপর সেখান থেকে বাছাই হয়ে ভালো ভালো প্লেয়ার গুলা আমাদের বিভিন্ন প্রিমিয়ার লিগের ক্লাবে আসে। সেখান থেকে একটা স্ট্রং ন্যাশনাল টিম তৈরি করা হয়, যে ন্যাশনাল টিম কিনা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে নিয়ে বিশ্ব মানচিত্রে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। তো যে জায়গাটাকে উৎপত্তি স্থলটাকে কিন্তু যারা
প্লেয়ার গুলোকে তৈরি করে, সেই প্লেয়ার গুলো তৈরি করার ব্যাপারে যারা কোচ আছে, যারা এই কোচ গুলো কিন্তু খুব নিডি কোচ আছে, তাদেরকে কিন্তু আমরা জেলা বিভাগ থেকে যেটা আমরা করেছি, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। আমরা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত প্লেয়ার গুলো আছে, প্লেয়ার গুলো আমরা চেষ্টা করেছি, তৃণমূল পর্যায়ে প্লেয়ারদের লিস্ট তারা করতেছে, আমরা অলরেডি কিছু টাকা ছাড় করা শুরু করেছি আমাদের জেলা বিভাগ অ্যাসোসিয়েশন থেকে। তার কারণ হচ্ছে আমাদেরকে নিডি প্লেয়ার যারা আছে, নিডি কোচ যারা আছে, নিডি সংগঠক যারা আছে, এদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে একটু একটু ভালো মতো অবস্থার মধ্যে যদি আমরা রাখতে পারি, কারণ কোভিড-19 তো আজকে এটা হয়তো বা আগামী 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে, কিন্তু 4 মাস পরে শেষ হয়ে গেলে কিন্তু আমাদেরকে তো খেলাধুলাকে ফিরিয়ে আসতে হবে। খেলাধুলা ফিরিয়ে আসতে গেলে এই খেলাধুলার সাথে যারা জড়িত তাদেরকে তাদের প্রাণ সঞ্চারটা কিন্তু রাখতে হবে, এবং যে কাজটা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সীমিত অর্থের ক্ষুদ্র এর মধ্য দিয়ে। তবে এখানে আমাদের এখানে আমাদের সালাম ভাই আছে, আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সিনিয়র সভাপতি। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করি এই ব্যাপারে, আমি আগেও বলেছি, যেহেতু আমি সামনে পেয়ে গেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। আসলে ফুটবল ফেডারেশন থেকে একটা স্ট্রং স্টেপ নেওয়া আমরা আশা করেছিলাম, যে ফুটবল ফেডারেশন একটা স্ট্রং স্টেপ নিবে, যে স্টেপের মাধ্যমে কিনা ফুটবল ফেডারেশন তাদের আর্থিক, কারণ এই ফুটবল ফেডারেশনে যে সমস্ত ভাইস প্রেসিডেন্টরা আছে, যে সমস্ত অনেক এক্সিকিউটিভ কমিটির সম্মানিত মেম্বার আছে, সবাই কিন্তু বিত্তশালী এবং অনেকেই কিন্তু খুব পয়সাওয়ালা, এবং এখানে ফুটবল ফেডারেশন তারা যদি নিজেরা একটা ফান্ড ক্রিয়েট করে এই সমস্ত তৃণমূল পর্যায়ের প্লেয়ার, তৃণমূল পর্যায়ের সংগঠক, তৃণমূল পর্যায়ের যারা কোচ আছে তাদেরকে যদি একটু সাপোর্ট দিত, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো একটা কাজ হতো। এট দ্য সেম টাইম যারা ঢাকা মহানগরে যে সমস্ত প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্লাবগুলো আছে, এই ক্লাবগুলো আমরা খবর পেয়েছি এই ক্লাবগুলোর বেতন দিতে পারতেছে না, এই ক্লাবগুলোর যে সমস্ত স্টাফ গুলো আছে তাদেরকে চিন্তা পারতেছে না, তারা কিন্তু অর্থে কষ্টে আছে। তো আমি এই ফোরাম থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি সালাম ভাইকে আমি অনুরোধ করব, আপনারা একটা ফান্ড ক্রিয়েট করেন দয়া করে, আপনারা আমাদেরকে দরকার, আমরাও আপনাদের এই ফান্ডে আমরাও সাপোর্ট দিব, সহযোগিতা করে এটা সম্মিলিত ভাবে, এটা কারোর ব্যক্তিগত ভাবে কেউ কিছু করতে পারবে, ইটস এ গ্লোবাল প্রবলেম। এই প্রবলেমটা কারো কেউ একা কেউ সৃষ্টি করে না, কিংবা বাংলাদেশের প্রবলেম না, এই প্রবলেম বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না, মাননীয় মন্ত্রী কিছু করতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী একা কিছু করতে পারবে না, এটাকে আমাদেরকে সম্মিলিতভাবে একসাথে হয়ে আমাদের এই সংকটকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আবারও একটু বলি যে সালাম ভাই আপনি এখানে আছেন, আপনি দায়িত্ব নেন যে একটা ফুটবলের জন্য একটা ফান্ড ক্রিয়েট করেন, আপনি যারা বিত্তশালী আছে তারাও আসুক, আমরা আমাদের থেকে যতটুকু পারি আমরাও এখানে এটাকে সুন্দরভাবে একটা ডিস্ট্রিবিউশন করেন সবাইকে নিয়ে, তাহলে হবে কি যে ফুটবলে আপনিও ফুটবলে কাজ করেন, আমরা ফুটবল নিয়ে কাজ করি, আমরা চাই যে বাংলাদেশের ফুটবল যদি এগিয়ে যায় আমরা সবাই লাভবান হবো, বাংলাদেশ লাভবান হবে, বাঙালি জাতি লাভবান হবে। তো এই ব্যাপারটা কিন্তু একটু নজর দেওয়ার জন্য আমি সালাম ভাইকে রিকোয়েস্ট করি এই ফোরামের থেকে। জি জি, আমি সালাম ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি একটু মাননীয় মন্ত্রী আপনার কাছে যেতে চাই যে আমরা যতটুকু জানি যে করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনারা ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান চেয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সেখানে 3 থেকে 4 গুণ অর্থ বরাদ্দ করেছে আমরা জানতে পেরেছি। আর এদিক দিয়ে রুহুল আমিন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, আপনি যদি একটু সংযোগ করেন তার সাথে। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন আমাকে না কাকে বলেছেন? জি, প্রশ্ন আপনাকে করেছি মাননীয় মন্ত্রী, যে আমরা যতটুকু জানি আপনারা ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুদান চাওয়া হয়েছিল, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা যা চেয়েছেন তার চেয়ে 3 গুণ বেশি আপনাদেরকে বরাদ্দ করা হয়েছে। সেই শেষে রুহুল আমিন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন আপনাদের কাছে ক্লাবগুলো বাঁচিয়ে রাখার জন্য এক ধরনের ফান্ড তৈরি করার প্রস্তাবনা দিয়েছেন, সেইখানে আপনার মতামত জানতে চাই। সাউন্ডটা নেই মাননীয় মন্ত্রী, আপনার সাউন্ডটা আমরা পাচ্ছি না। এই কম্পিউটার চেক করেন। হ্যাঁ এখন আসছে নাই, আমরা সবাইকে দেখতেছি। মাননীয় মন্ত্রী আপনার সাউন্ড আমরা পাচ্ছি না। আচ্ছা, যারটা পাচ্ছেন তার কাছে যান প্রযোজক, যারটা আমরা সালাম ভাইয়ের কাছে চলে যেতে চাই যে রুহুল আমিন ভাই আপনার কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, আপনি এগুলো কিভাবে একটু সমর্থন দিতে চান? আচ্ছা, ধন্যবাদ। আসলে রুহুল আমিন ভাই যথার্থই বলেছেন। আমি যেটা বলতে চাই যে আমাদের যে লিগটি বন্ধ করেছি ক্লাবগুলোর অনুরোধে, এইটাকে আসলে আমরা অ্যাবান্ডন করেছি। অ্যাবান্ডন অর্থই হলো যে এখানে কোনো চ্যাম্পিয়ন লিগেশন থাকবে না, যেহেতু একটা রাউন্ড খেলা হয়েছে। উনি আর একটা জিনিস বলেছেন যে অবশ্যই আমাদের যারা সংগঠক আছে দে আর ভেরি ইম্পর্টেন্ট। একটা সংগঠক যদি না বাঁচে
তাহলে কিন্তু সে জায়গায় খেলোয়াড় সৃষ্টি এবং সেই সংগঠন না বাড়লে আপনি আলটিমেটলি কিন্তু সেই সংগঠন শক্তিশালী হয় না, সাংগঠনিকভাবে শক্তিশালী হয় না। আরেকটা জিনিস রোলন ভাই বলতে চেষ্টা করেছেন যে আমাদের ফুটবল ফেডারেশন থেকে একটা উদ্যোগ নিয়ে আমরা যারা আছি এবং ওনাদের যারা আমাদের দেশে আরো অনেকেই ক্রীড়া অনুরাগী আছে, খেলাধুলাকে ভালোবাসেন, তাদের কাছে নিয়ে আমরা অর্থ একটা করে সেই এখান থেকে সংগঠক আমাদের যারা খেলোয়াড় যারা মনে করেন যাদের অবস্থা ভালো অবস্থায় নাই তাদেরকে সহযোগিতা করা। রুহুল আমিন ভাই, আমি আপনার সাথে একমত, অবশ্যই এটি জরুরি এই সময়ের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে, আপনিও করছেন, আমিও ব্যক্তিগতভাবে এটি করছি এবং আমি আমাদের জেলা বিভাগ এবং আমাদের খেলোয়াড় আছেন যারা খুব তারা আর্থিকভাবে সচল না বা সবল না, তাদেরকে আমরা কিন্তু সহযোগিতা করছি। তবে আপনি যেটা সামগ্রিক বলেছেন আমি আপনার সাথে একমত, এইভাবে করে যদি আমরা করতে পারি, ক্লাবগুলো ধরে রাখতে পারি, সংগঠককে ধরে রাখতে পারি, সেগুলো হবে আমাদের মূল কাজ। একটা জিনিস আমি বলতে চাই তরফদার ভাইকে, যেটা হলো যে আপনি সাংগঠনিকভাবে দক্ষ বলে আপনাকে নিয়ম কানুন কিন্তু কিছু না পালন করেই কিন্তু আপনাকে আমি পেশাদার লিগে কিন্তু টিম খেলার সুযোগ করে দিয়েছি। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে এখন থেকে এসে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, যুব ক্রীড়া মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমরা আমাদের কিভাবে, কারণ আমি মনে করি প্রত্যেক মানুষের মনের উৎফুল্ল ফিরিয়ে আনতে স্পোর্টস আবার চালু করতে হবে। তবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশের বর্তমান কোভিড-19 এর অবস্থানকে আমি মনে করি সারা দেশে কিন্তু ছড়িয়ে গেছে। এখন যদি আমরা ছেলে পেলেদেরকে খেলতে নামাই, এটা হয়তো আরো হিতে বিপরীত হবে। তবে আমি মনে করি আর একটু আমাদের ওয়েট অ্যান্ড সি আর একটু দেখতে হবে। তবে জাতীয় দলকে আমরা মানে করার জন্য তাদের জাতীয় দলের খেলোয়াড়দেরকে ইন্ডিভিজুয়াল ফিটনেস রাখার জন্য আমি মনে করি ফেডারেশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েদের টিমটাকেও আমরা নির্দেশ দিয়েছি। তবে সার্বিকভাবে একটু বলি রুহুল আমিন ভাই, অর্থনৈতিক যে অবস্থা, বিশ্বের যে অবস্থা এখন, সেই অবস্থায় আমাদের দেশের ক্লাবগুলো পেশাদার বললো সবাই কিন্তু ডোনেশনের পরে চলে। আজকে যদি ব্যবসায়ীরা না থাকে, ব্যবসায়ীরা সবল বা সচল না থাকে, আপনি বছর আপনি লিগ খেলতে পারবেন কিনা সেই ব্যাপারেও কিন্তু আমার ডাউট আছে। অফকোর্স এগ্রিড। জি জি, রোহন ভাই আপনি কোনো সংযোগ করবেন কিনা এর সাথে? না, এটা ঠিক আছে। সালাম ভাই যেটা বলেছে, এই যে যথার্থই বলেছে, আগে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতে হবে, অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, তা নাহলে ফুটবল খেলা যাবে। ফুটবল খেলতে গেলে আসলে প্রচুর পয়সা লাগে, টাকা লাগে। এসি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যে প্রতিটা ক্লাবের কিন্তু প্রতিটা প্রায় বড় যে ক্লাবগুলো আছে প্রায় 15-20 কোটি টাকা থেকে শুরু করে আস্তে আস্তে নামতে 3-4 কোটি টাকা, 5 কোটি টাকার নিচে কোনো খেলাই যায় না। তো এই টাকাটা তো আসলে আসে বিভিন্ন ডোনেশন দিয়ে আসে, বিভিন্ন আপনার স্পন্সর থেকে আসে। তো বিজনেস স্পন্সরটা কারা করে? স্পন্সর করে বিজনেসম্যানরাই কিন্তু করে। তো বিজনেসম্যানরা যদি আর্থিকভাবে শক্তিশালী না থাকে তাহলে তো খেলাধুলা করতে পারবে না। যার জন্য কিন্তু আজকে আমি যেটা আগেই বলে গেছি, যে সালাম ভাইও বলেছেন যে আসলে কোভিড-19 যে আমরা এফেক্ট হয়ে গেছি, এই কোভিড-19 এফেক্টের থেকে যে অর্থনীতির যে আমাদের স্থবিরতা এসে গেছে, এই অর্থনীতির স্থবিরতা থেকে কাটিয়ে উঠতে গেলে গভর্নমেন্ট যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজটা ঘোষণা করেছে, এই স্টিমুলাস প্যাকেজের বাস্তবায়ন অতি দ্রুত হওয়া উচিত। এখানে সালাম ভাই আছেন আমাদের বিজিএম এর এক্স প্রেসিডেন্ট, উনি বিভিন্ন আমাদের বিজনেস ফোরামের সাথে জড়িত আছে। ওনাকে আমি এই পয়েন্টটা একটু বলি, আমিও এই ব্যাপারে বিভিন্ন আমি আবার চিটাগং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, আমরাও বিভিন্ন ফোরামে কথা বলতেছি। আসলে গভর্নমেন্ট যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজটা ঘোষণা করেছে, এই প্যাকেজের বাস্তবায়ন কিন্তু এখনো শুরু হয়নি। বেসিক্যালি এই বাস্তবায়নটা কিন্তু এখনই শুরু হওয়া উচিত। শুরু হলে হবে কি, তাহলে অর্থনৈতিক কোভিড-19 তো চলতেছে, এর সাথে সাথে যে অর্থনীতির যে চাকাটা, এটা কিন্তু পুরো ফুল সুইং এ চালু হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যখন কোভিড-19 চলে যাবে, অর্থনীতি একটা শক্ত জায়গার মধ্যে থাকবে, সাথে সাথে আমাদের খেলাধুলাগুলো রিজিউম করা যাবে। তো এই ব্যাপারেও সরকার যেটা করেছেন, এটা ব্যাংকগুলোকে আগিয়ে আসতে হবে খুব দ্রুততার সাথে। কারণ খেলাধুলা হচ্ছে পার্ট অফ পার্সেল অফ দি টোটাল আমাদের এই ডেভেলপমেন্ট অফ দি প্রতিটা ডেভেলপ কান্ট্রিতে কিন্তু স্পোর্টস হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। স্পোর্টস, যে দেশের স্পোর্ট যত বেশি আগিয়ে আছে, আপনি দেখেন যে অর্থনীতি তারা কিন্তু তত বেশি আগিয়ে আছে। তো এই বিষয়টা কিন্তু নজরও দিতে হবে। আরেকটা, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো আছে না, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি একটু অ্যাড করি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এবার একটু ধন্যবাদ জানাই, কারণ উনি লাকি যে এই করোনাতে
বিভিন্ন জায়গার বাজেটও কাটেল করা হয়েছে, বিভিন্ন জায়গার বাজেট বাড়ানো হয়েছে। তবে আমরা দেখেছি যে ইয়ুথে এবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটে প্রায় 22 কোটি টাকা বাজেট কিন্তু বেশি আসছে। এটা ডেফিনেটলি আমি মনে করি ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এটা সুখবর, এবং এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আপনার যে পারফরমেন্স, আপনার যে মানে এই পারফরমেন্সের জন্যই কিন্তু আপনি 22 কোটি টাকা এই মুহূর্তে বের করে নিয়ে আসছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু ফুটবলে কোনো টাকা আমরা কিন্তু পাইনি। আমরা আশা করেছিলাম যে এবারে ফুটবলে অন্তত গতবারে 20 কোটি টাকা দিয়েছে, এবার অন্তত আমরা 40 কোটি টাকা পাবো। কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের যারা ফুটবল নিয়ে কাজ করি আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি যে আসলে ফুটবল ফেডারেশন অন্তত টাকাটা পেলে কিছু টাকা তো ফুটবলের জন্য টাকাটা ডেভেলপ হতো, বাংলাদেশের ফুটবল আগাতো, কিন্তু আমরা পাইনি। আমরা রিসেন্ট আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সাহেবের একটা ভিডিও দেখেছি, সাথে সাথে যখনই বাজেটটা ডিক্লেয়ার হয়েছে তখনই উনি একটা দিয়েছেন যে উনি টাকা চান না, এখানে কোভিড-19 আসলে সবাই টাকা শর্টেজ আছে, এটা আছে ওইটা আছে, ঠিকই আছে, ওনার কথা যথার্থ ছিল। কিন্তু পরক্ষণে আবার আমরা দেখলাম যে এর একটা চিঠি দেখলাম যে আপনাদের বরাবর একটা চিঠি লেখা হয়েছে যে 40 কোটি টাকা বাজেট নিয়ে আসার জন্য। তো একটু এই জিনিসগুলোকে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি আমরা একটু আসলে কনফিউজ হয়ে যায় যে একটা ফেডারেশনের প্রেসিডেন্ট যখন একটা স্পিচ দেন, ডেফিনেটলি সেটা শুড বি দ্য মোর অথেন্টিকেটেড। এবং ওনারকে আমরা কিন্তু বলেছিলাম যে আমরা যখন আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি সুন্দর বক্তব্য দিয়েছেন, আসলে এই টাইমে টাকা চাওয়ার কথা না, কিন্তু তারপরে কিন্তু আবার টাকা চাওয়া হয়েছে, তার আগেই আপনাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তো এনিওয়ে আমরা মনে করি যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি ফুটবলের জন্য অন্তত বাজেট যেহেতু রাখা হয়নি, আপনি একটু পার্সু করেন, আমাদের অন্তত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আরো কিছু বাজেট যদি দেওয়া যায় তাহলে ফুটবলের কিছু ডেভেলপমেন্ট হবে। যে রুল ভাই, আসবো আপনার কাছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, বাজেট দেওয়া হয়নি ফুটবল ফেডারেশন, এই ধরনের অভিযোগ তুলেছেন তদরুল আমিন, কিন্তু আপনাদেরকে এবার বাজেটে 22 কোটি টাকা, 22 কোটি। এর আগে একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের সুর ধরে তারপর আমি এই কথাটি আসতে চাই। জি অবশ্যই। আসলে আপনি যেটা বলেছেন যে এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে এমন কোন সেক্টর নেই আপনার সেই বৃহৎ শিল্প থেকে একেবারে ক্ষুদ্র শিল্প এবং একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন মজুর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। এই কোভিড-19 যাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন তাদেরকে প্রত্যেকটা সেক্টরে কিন্তু তিনি এই ধরনের সহযোগিতার তিনি করে যাচ্ছেন। এবং আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ক্রীড়াঙ্গনের যখন আমরা এই সমস্যাটি তৈরি হলো যে ক্রীড়াঙ্গনে অনেক খেলোয়াড়রা খেলতে পারেনি, প্রিমিয়ার লিগ খেলতে পারেনি, বিভিন্ন জাতীয় লিগ খেলতে পারেনি, না খেলার কারণে তারা কিন্তু তাদের এই সারা বছরের টাকা অর্থ আয় করার জায়গা কিন্তু এটাই। তো কিন্তু এখানে এই খেলাগুলো না হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিকে লক্ষ্য করে তিনি কিন্তু আমাকে ফোন করেছেন, এবং আমিও একবার বসে মিটিং করেছিলাম। মিটিং করার পরে দ্বিতীয় সবার আগেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে বলেছিল যে আমি তোমাদেরকে এই অর্থের সংস্থান করে দিচ্ছি, তোমাদেরকে যাতে করে খেলোয়াড়দের পাশে তোমরা দাঁড়াতে পারো এই বিষয়টি তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেই সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে উনি প্রায় 50 লক্ষ টাকা তিনি আমাদেরকে সহযোগিতাটি এনে দিয়েছিলেন, এবং আরো 50 লক্ষ টাকাতে আমাদের মন্ত্রণালয় দিয়ে 1 কোটি টাকা আমরা সেই সময় আমরা প্রথম ধাপে আমরা অনুদান সহযোগিতা করেছি। এবং পাশাপাশি আমরা পরবর্তীতে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে আমরা একটি চিঠি লিখেছি যে 3 কোটি টাকা চেয়ে, এবং সেখান থেকেও আমাদেরকে এই মন্ত্রণালয়ের জন্য 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আমার দ্বিতীয় ধাপে খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যখন 3 কোটি টাকার ঘোষণাটি দিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফোনে যখন আমি কথা বলছিলাম যে এই বিষয়টি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আমি বলিও নাই যে আপনি কি ধরনের সহযোগিতার কথা, যে আমরা আজকে 3 কোটি টাকা ঘোষণা করে এসেছি, এটা কিছুদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়দের কাছে পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বললেন যে উনি একটা অর্থের কথা বললেন, যেহেতু এটা এখনো হয়নি, আসেনি আমাদের কাছে, এই জন্য আমরা বলছি না, যখন আসবে তখনই আমি এটা ডিক্লেয়ার করব। এই 3 কোটি টাকা থেকে কয়েক গুণ টাকা বেশি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মন্ত্রণালয় দেবেন তিনি বলেছেন, এবং সেই টাকা দিয়ে ক্রীড়াঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন খেলোয়াড়রা, কোচ থেকে শুরু করে বিভিন্ন, এবং তিনি কতটুকু মানে আন্তরিকতা ওনার মধ্যে আছে, মানবিকতা বোধ
কতটুকু মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আছে আপনি শুনে অবাক হবেন। তিনি শুধু আমাকে যখন ফোনে বলছিলেন, তিনি শুধু খেলোয়াড়দের কথা শুধু চিন্তা করেননি, তিনি বলেছেন যে যারা বল কুড়ায়, বল বয় আছে, যারা ভিতরে লেবারে কাজ করে, যারা দিন আনে বিভিন্ন ফেডারেশনে কাজ করে, ফুটবল মাঠে কাজ করে, ক্রিকেট মাঠে কাজ করে, তাদেরকেও সহযোগিতা করতে হবে। আমি যে টাকাটা দেবো সেখান থেকেও একটা অংশ তুমি তাদেরকে সহযোগিতা করো। চিন্তা করতে পারেন যে একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীতে কোন পর্যায় পর্যন্ত তার নজর রয়েছে, কোন পর্যায় পর্যন্ত মানুষের প্রতি তার খেয়াল রয়েছে, যে মানুষের জন্য কাজ করার যে ওনার যে একটা আগ্রহ বা স্পৃহা, এই ধরনের মানুষ আসলে আমরা খুঁজে পাইনি। যে আমরা খেলোয়াড়দের কথা চিন্তা করেছি, খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির কথা চিন্তা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছে যে আমার এই দিন আনে দিন খায় যে ছেলেগুলো ফুটবল মাঠে বল কুড়ায় দেয়, ক্রিকেট মাঠে বল কুড়িয়ে দেয়, তারা কিভাবে খাবে, তাদের জন্য ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। এইটাই হচ্ছে আসলে আমরা যে মানবতার মা ওনাকে বলি, এটাই ওনার কথা দিয়ে ফুটে ওঠে। এবং আজকে প্রত্যেকটা সেক্টর, এমন কোনো সেক্টর নেই সেই সেক্টরে তিনি সহযোগিতা করেননি। বিকাশ নগদের মাধ্যমে তিনি 2,500 টাকা ঘরে ঘরে তিনি 50 লক্ষ মানুষের মধ্যে তিনি 2 কোটি পরিবারের মাঝে তিনি টাকা পৌঁছে দিয়েছেন। কয়েক কোটি মানুষদের, প্রায় 5 কোটির মতো মানুষদের মাঝে তিনি খাদ্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন। এরকম মানবিকতা বোধ সম্পন্ন মানুষ, এটা কিন্তু অনেক অর্থ সম্পদশালী দেশ রয়েছে, তারাও কিন্তু দেখাতে পারে নাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। তা আমরা অবশ্যই এই পথে এগোচ্ছি। আপনারা জানেন যে মন্ত্রণালয় এই বছর যে আমরা বাজেট দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম, প্রথমে আমরা ধারণা করেছিলাম যে হয়তো এই বাজেটের একটা অংশ, বৃহৎ একটা অংশ তিনি হয়তো এটা কাটেল হবে এই কোভিড-19 কারণে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য তো কাটেল করেননি, বরঞ্চ 22 কোটি টাকার বরাদ্দ তিনি বৃদ্ধি করে দিয়েছেন। এবং তরফদার ভাই যে কথাটি বললেন, ফুটবল ফেডারেশনের যে বরাদ্দটি কেন দেওয়া হলো না, আসলে এর আগে আমরা 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম। 20 কোটি টাকার বরাদ্দ দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম প্রস্তাবনা এসেছিল। সেই প্রস্তাবনার আলোকে 10 কোটি টাকা আমরা কিন্তু প্রথম পর্বে দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় পর্যায়ে আসলে কোভিড-19 কারণে তারা কিন্তু এই টাকাটি সেভাবে খরচ করতে পারেনি, বা দ্বিতীয় পর্যায়ে টাকাটা হয়তো সেভাবে গেমস গুলো আয়োজন করতে পারেনি, যার কারণে এই টাকাটা কিন্তু এখন আছে, এখনো কিন্তু এটা পুরোপুরি শেষ হয়নি। যার কারণে হয়তো অর্থ মন্ত্রণালয় ভেবেছে যে টাকাটা একটা অর্থ আছে, হয়তো নতুন করে দেওয়া লাগবে না। তো এটা ভেবে হয়তো অর্থ মন্ত্রণালয় থেকে এই টাকাটা বরাদ্দ দেওয়া হয়নি। তবে অবশ্যই আমরা চেষ্টা করব ভবিষ্যতেও যাতে করে ফুটবল ফেডারেশনে বরাদ্দ আসে এবং বরাদ্দটুকু তারা পেতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা অবশ্যই করব। তবে এই যাবৎকালে যে কোনো ফেডারেশনের ক্ষেত্রে এর আগে কিন্তু কখনোই ঘটেনি, প্রথমবারের মতো যে কোনো ফেডারেশনকে সরাসরি আমরা অর্থ বরাদ্দ দিয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে। এটি প্রথম ঘটেছে যেটা আমরা ফুটবল ফেডারেশনকে গত অর্থ বছরে 20 কোটি টাকা দিয়েছিলাম। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যদি তারা এই টাকাগুলো অর্থগুলো যেভাবে অর্থ মন্ত্রণালয় বা আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেভাবে যদি তারা পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই আমরা এই অর্থগুলো ভবিষ্যতেও আমরা বৃদ্ধি করব। এবং আমরা মনে করি ফুটবল হচ্ছে বাংলাদেশের খেলাধুলার প্রাণ। এখনো গ্রামে গঞ্জে গেলে ফুটবলের যে পরিমাণ দর্শক হয়, অন্য কোনো খেলায় কিন্তু এত পরিমাণ দর্শক হয় না যেটা ফুটবলে দর্শক হয়। তবে ক্রিকেটে অবশ্যই জনপ্রিয়তার দিক দিয়ে ক্রিকেট সবচেয়ে বেশি এগিয়ে আছে। তবে আমরাও ফুটবলের সেই হারানো গৌরবকে সেই একসময় আমাদের সালাম ভাই এখানে আছেন, সালাম মুর্শিদ সাহেব আছেন, আমাদের যিনি এখন বর্তমান সভাপতি সাহেব সালাউদ্দিন সাহেব সহ ওনাদের সময় যে স্বর্ণযুগটি ছিল ফুটবলের, সেই পর্যায়েও ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই ক্ষেত্রে অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন হবে। তবে আমি শেষ করতে আমার রকিব ভাইয়ের একটি কথার সূত্র ধরে, রকিব ভাই কি বলছিলেন যে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হবে, উনি বলেছিলেন, আমি বলেছি এটা বলেছেন, কিন্তু আসলে আমি সেটাই বলিনি। আমি বলেছি যে কোভিড-19 ভ্যাকসিনটা আবিষ্কার হতে অনেক দেরি হবে, হয়তো কবে হবে সেটা নিয়ে আমরা এখনো জানি না। যেহেতু জানি না, এটা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে
কোন কোন খেলাগুলোকে আমরা আস্তে ধাপে ধাপে আসলে চালু করতে পারি, বা কিভাবে কি কাজ করতে পারি, আমরা এখানে আপনারা আছেন বা অন্যান্য যারা বিশেষজ্ঞরা আছেন তাদের সাথে আলাপ করে আমরা কিভাবে চালু করা যায় কিনা বা কিভাবে করতে পারি ভবিষ্যতে, এটি আমরা অবশ্যই আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। জি, রকিবুল হাসান ভাই, আপনার কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী বলছিলেন যে ভবিষ্যতে ক্রীড়াঙ্গন চালু করতে কি ধরনের স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নেওয়া যায়, কোনো পরামর্শ রয়েছে কিনা? না, স্বাস্থ্যবিধি তো ধরেন আমরা যারা ক্রিকেট নিয়ে ডিল করি, ফিফা তার স্বাস্থ্যবিধির একটা প্রোটোকল করে দিয়েছে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকেও কিন্তু সবগুলো সদস্য দেশগুলোকে বলে দিয়েছে যে কিভাবে কি ফলো করতে হবে, যে প্রোটোকলস, দ্য হেলথ প্রোটোকলস, সমস্ত কিছু। আমাদেরও কিন্তু সেইগুলোকে নিয়ে আমাদের দেশীয় ভাবে আমাদের দেশে কোনটা বাস্তবমুখী হবে, প্র্যাকটিবিলিটি চিন্তা করে আমাদেরকে কিন্তু একটা একটা ডিজাইন করতে হবে, একটা প্রোগ্রাম, একটা তো আমাদের যেটা যে আমি মনে করি যে সমস্ত জোনগুলিতে আমাদের বাংলাদেশে যে এরিয়াগুলোতে কোভিড-19 আক্রমণটা কম আছে, যেখানে ক্রিকেট খেলা হয়, সেখানে কিন্তু ক্রিকেট বোর্ড একটু ওখানে প্র্যাকটিস বা ওখানকার লোকাল অ্যাসোসিয়েশন সঙ্গে করে ওখানে অ্যাক্টিভিটি শুরু করতে পারে, ওখানে এজ গ্রুপকে নিয়ে, বাট স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে। না, এখন যদি বড় মাপে চিন্তা করি, আজকে দেখেন, এটা আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, আবার আনন্দের সঙ্গে বলতে চাই, যে আমরা খুব ভাগ্যবান এই জন্য, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মতন একজন কন্যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। আবার দুর্ভাগ্য যে ওনাকে যে সমস্ত কিছুর ভিতরে ওনাকে কিন্তু ইনভলভ হতে হচ্ছে। তো আমি কেউ বলবেন যে তো উনি তো স্বপ্রণোদিত ভাবে হচ্ছেন, ইয়েস, বিকজ অসাধারণ একজন বিচক্ষণ একজন অ্যাডমিনিস্ট্রেটর। উনি বুঝেন দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, এবং উনি জানেন কখন কি করতে হবে। তবে আমার মনে হয় এখানে আমাদের একটা জিনিস, সব সেক্টরে, ক্রীড়াঙ্গনে বলেন, ব্যবসায়িক সেক্টরে বলেন, আমরা শুধু ওনার উপর মুখাপেক্ষি থাকলে হবে না। আমরা যদি আমার ঘরে আমার কাজটা যদি আমি সঠিকভাবে করি, আমার ঘরটা ঠিক থাকবে। আমার পাড়া যদি আমি ঠিক মতো রাখি, আমার পাড়াটা ঠিক থাকবে। আমার যদি ফেডারেশন গুলো বা ক্রিকেট বোর্ড গুলো যদি আমরা ঠিক থাকি, আমাদের কাজটাকে যদি আমরা করি, তাহলে আমরা প্রধানমন্ত্রী হাতটা রক্ত করে দিতে পারবো। অর্থ কোথা থেকে আসবে? রাষ্ট্রীয়ভাবে আসবে। তারপরও এই ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, আমি ওই দিনে বলছিলাম যে এখন মনে হয় সময় এসে গেছে, কারণ আগামীতে এখানে সবাই তো আর রুহুল আমিন ভাইয়ের মতন লোক নাই, বা আমাদের সালাম মসজিদের মতন মাল্টি মিলিয়নিয়ার এত অর্গানাইজার এত আমাদের দেশে নাই। বাট যেটা আমাদের আছে, যে লাভ অফ দ্য গেমের লাভার্সরা আছে, ছোট পরিসরে অনেক বিজনেস পিপুল আছে। তো বোর্ড বা ফুটবল ফেডারেশন বা যে কোনো অলিম্পিক, এরা কিন্তু স্থানীয়ভাবে ওই এলাকার, সে খুলনার থেকে মোর্শেদ আসছে, সালাম মোর্শেদি, বা আরেকজন চিরং আছে, তাদেরকে বা আরো অনেক মধ্যম সারির এনাদেরকে নিয়ে আমরা দায়িত্ব দিব যে আপনি এই খেলাটা এইখানে আপনি স্পন্সর করেন। কারণ এখন কিন্তু সামনে ক্লাবগুলো কিন্তু সাংঘাতিক ভাবে এফেক্টেড হবে। ক্লাব চলে ডোনেশন আসবে না, সবকিছু মিলে ওইভাবে প্ল্যানিংটা করতে হবে। এবং ক্রিকেট বোর্ড এবং মাননীয় মন্ত্রী, আমাদের একটা খুব ক্রীড়া বান্ধব একটা মন্ত্রী, ইয়াং মন্ত্রী আমরা পেয়েছি আমাদের রাসেল ভাইকে, উনি সাংঘাতিক ভাবে সবসময় সাপোর্টিভ, উনিও এই ব্যাপারে আমাদেরকে সাংঘাতিক হেল্প করতে পারবেন সরকারি ভাবে, যে আমরা কিছু বিগ বিজনেস পার্সোনালিটিদেরকে আমরা দায়িত্ব দিয়ে দেবো যে আপনি এইটা হ্যান্ডেল করেন, ওই এলাকাটা হ্যান্ডেল করেন, ওই গেমটাকে একটু পৃষ্ঠপোষকতা করেন, ওইটাকে করেন, ছোট আকারে করেন। এই কথা যখন আমি বলছি, আমি এখন একটু খেলোয়াড়দের পক্ষ থেকে কথা বলি। আমরা যারা খেলোয়াড়, আমরা কিন্তু ভুলে যাচ্ছি, আমার মনে হয় মাঝে মাঝে ক্রিকেটের কিছু বক্তব্য দেখে খেলোয়াড়দের, তারা যদি কিছু মনে করে আমার কিছু যায় আসে না, আমি যেটা অবজার্ভ করছি, তারা মনে করছে যে অবস্থাটা মনে আগের মতোই আছে, আর এরকম থাকবে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ। আমরা আগামীতে একটা নতুন বিশ্ব দেখবো, সে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সব সেক্টরে। এবং অর্থনৈতিক, যেহেতু অর্থনীতি সবচেয়ে বড় একটা ডিপার্টমেন্ট বা জায়গা, এখান থেকে কিন্তু ফাইন্যান্সিংটা হয়, অর্থটা আসবে। তাই প্লেয়ারদেরও এখন থেকে বুঝতে হবে যে আমি আগে 10 কোটি টাকা খেলেছি, 2 কোটি টাকার প্লেয়ার, এখন তাকে 1 কোটি টাকার প্লেয়ার নেমে আসতে হবে। আজকে ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকান, সমস্ত বড় বড় বার্সেলোনা বলেন, এটা মিলান বলে, সমস্ত বলে, ইভেন ক্রিকেটে
তাদের স্যালারি গুলোকে তারা সতর্ক করে, তারা ফিল করেছে ইটস নট পসিবল, ফান্ড জেনারেট করা ইজ নট ইজি। কাজে তারাও কিন্তু এগিয়ে এসছেন যে না ঠিক আছে আমরা একটু কমিয়ে দিচ্ছি আমাদের দিক। তো আমাদের এই জিনিসগুলো করতে হবে, আচরণ হবে। আগামী 3-4 মাসের মধ্যে তো হয়ে যাবে কিছু আন্তর্জাতিক, কিছু ঘরোয়া ক্রিকেটের অনেক অ্যাক্টিভিটি সামনে আছে। তো এখানে ক্রিকেট বোর্ডকে আর একটা জিনিস আমি খুব আশা করছি মাননীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে ক্রিকেট বোর্ড কিন্তু মন্ত্রণালয়ের পাশে দাঁড়িয়েছে, 50 লক্ষ টাকা দিয়েছে অন্য ফেডারেশন, ছোট ছোট ফেডারেশনদের প্লেয়ারদেরকে এদেরকে হেল্প করার জন্য। এটা ক্রিকেট বোর্ড পারে, ক্রিকেট বোর্ডের কাছে টাকা, বাট মনটা তো আছে। তো ক্রিকেট বোর্ডের ডিড ফ্যান্টাস্টিক জব, এটা হলো অন্য ফেডারেশনকে হেল্প করে। পাপন ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের যারা নাকি ছিলেন ইন্ডিভিজুয়াল প্লেয়ার লিস্ট করে সবাইকে যতটুকু করেছেন নিজের আগে, কারণ সামর্থ্য ছিল করেছেন। অনেকে সামর্থ্য আছে, বিভিন্ন বাংলাদেশে অনেক ক্ষমতাবান লোক আছে, কিন্তু তারা অনেক কিছু এগিয়ে আসছেন না, যেটা আমরা আশা করি যেভাবে আসা উচিত। আমার বিশ্বাস এই লড়াই, এই বড় যুদ্ধ আমরা একা লড়াই করতে পারবো না। যেটা রুলায়ন ভাই বলে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যুদ্ধ এটা না, আমাদের সবার যুদ্ধ। ওনার হাত শক্ত করতে হবে আমাদের, এবং সবাই আমরা জায়গার অবস্থান থেকে এই খেলাটাকে। আর একটা কথা আমি বলতে চাই যে এখানে আমি বারবার একটা জিনিস, আমি যেহেতু ম্যানেজমেন্টের ছাত্র খারাপও ছিলাম না, স্কুলে যখন পড়ছি মোটামুটি ভালোই ছিলাম। তো ম্যানেজমেন্টের কথা আমরা বলি, প্ল্যানিং এর কথা বলি, এ গুড প্ল্যানিং ইজ হাফ দ্য জব ডান, একটা কথা বলে এটা ভালো অর্ধেক হয়ে। এখন ম্যানেজমেন্টের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ম্যানেজমেন্ট কিন্তু খালি ম্যানেজমেন্ট হয়ে হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ এ নলেজ বেসড ম্যান। আমার যদি আপনি নিয়ে ফুটবলে বানায় দেন একটা কিছু, আমি কিছু করে বাট আমি ক্রিকেটে বলে কিছু অবদান রাখতে হবে। সো উই হ্যাভ টু জি রকিবুল ভাই, পিক দ্য রাইট। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু সালাম এটা এসে যাবে। জি, আমি আসবো আপনার কাছে সালাম মুর্শিদ। আপনার কাছে যেতে চাই যে এবারের বাজেট গতবার বাংলাতে আমি আসবো রকিবুল ভাই আপনার কাছে। আমি সালাম মুর্শিদ এমপি আপনার কাছে যেতে চাই যে এবারের বাজেটে বৃদ্ধি একটা স্বস্তির পরিবেশ তৈরি করেছে ক্রীড়াঙ্গনের জন্য, অনেকেই বলছেন এই কোভিড-19 এর মধ্যে। আপনি কিভাবে একটু বিশ্লেষণ করতে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে কোভিড-19 আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো আমাদের ক্রীড়ার ক্ষেত্রে বাজেটটা হয়তো কিছুটা হলে কাটল হবে। সেক্ষেত্রে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে, তার যোগ্যতার সাথে, এবং তিনি আরো বরঞ্চ বাড়িয়েছেন। সেই জন্য আমরা খেলোয়াড় পরিবারের পক্ষ থেকে, খেলোয়াড়দের পক্ষ এবং এই খেলার পক্ষ থেকে আমরা অবশ্যই ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমি দুটো প্রশ্নের উত্তর দিব। রুলামিন ভাই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী দিয়েছেন, সেটি হলো যে উনি বলেছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 20 কোটি টাকা পায়নি, যেটার উত্তর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী যে 10 কোটি টাকা যেটা পেয়েছিলাম সেই টাকাটা আমরা বিভাগ, জেলা এবং আমাদের পেশাদার লীগ, চ্যাম্পিয়নশিপ এবং ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলোকে আমরা দিয়েছিলাম। পরবর্তী 10 কোটি টাকা এখনো আছে, যেটা ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে এটা সেই কারণে হয়তো আমাদেরকে অর্থমন্ত্রী হয়তো দেন না এবছরের জন্য। এই 10 কোটি টাকা হয়তো খুব শিগগিরই পাবো। এটা পেলে অবশ্যই আমরা ওই টাকাটা দিয়ে, রুলামিন ভাই যেটা বলেছেন সেটা দিব। উনি আমার প্রেসিডেন্টের সম্বন্ধে যেটা বলেছেন, উনি নিজেই তার উত্তর পেয়েছেন, যেটা হলো যে প্রেসিডেন্ট 40 কোটি টাকা চাননি। এটা আসলে একটি ভুল তথ্য ওনার কাছে আছে। উনি আরেকটা প্রশ্ন রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন 1 লক্ষ কোটি টাকা ফর অল সর্ট অফ স্টেক হোল্ডার, ক্ষুদ্র মাঝারি দেশি ব্যবসায়ী, রপ্তানিমুখী শিল্প, অন্যান্য শিল্পের জন্য, এইগুলো সরকার দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের অথরাইজ ডিলার সেই ব্যাংকগুলো, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যদি এইগুলোকে দ্রুত বাস্তবায়ন না করে, তাহলে যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার ফার্স্ট ফাইন্যান্স থেকে দিয়েছেন, আমরা কিন্তু ব্যবসায়ীরা সেই সুফল পাবো না, ঘুরে দাঁড়াতে আমাদের কিন্তু কষ্ট হবে। এটি একটি জিনিস বলেছেন। আরেকটা জিনিস বলি, আমরা কতটুকু বাজেটে পেয়েছি খুশি, সেটা থেকে বড় হলো যে আমাদের রাষ্ট্রনায়ক উনি কিন্তু একজন এই স্পোর্টস কে ভালোবাসার মানুষ। যে কোনো খেলা, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, সেটা আপনার শুটিং হোক, যারাই ভালো করেন, যদি কেউ ভালো মাঠে ভালো করছেন, নিজে মাঠে যে সেটি উপভোগ করেন। শুধু তাই না,
বাজেটে কত টাকা আছে সেটি না, উনি যদি কোনো খেলায় কোনো দল ভালো করেছেন তাদেরকে দলগত ব্যক্তিগত আর্থিক অনুদান এবং তাদের অনেককেই কিন্তু আমি দেখেছি ফ্ল্যাট দিয়েছেন। তাই আমি বলবো আমাদের এই রাষ্ট্রনায়ক শুধুই যে দেশ পরিচালনায় একটি সফল রাষ্ট্রনায়ক তা বলবো না, উনি খেলাধুলাও কিন্তু ভালোবাসেন। উনি ইন্ডিভিজুয়ালি যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছেন অনেক খেলোয়াড়ের নামও জানেন। তাই আমরা ভাগ্যবান যে এরকম একটি মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে আস্থা রাখতে পারে সেরকম একটি বঙ্গবন্ধু কন্যাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে পেয়েছি, আমরা ভাগ্যবান আসলে। তরফদার রুহুল আমিন, আপনার কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী বলছিলেন যে গত বছর যে বাজেট দেওয়া হয়েছিল সেখানে 10 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে, বাকি 10 কোটি টাকা এখনো রয়ে গেছে আপনাদের জন্য। জি, আসলে আমি যেটা বলেছি যে গত বছরের বাজেটে 20 কোটি টাকা বরাদ্দ ছিল। 20 কোটি টাকা তো আমরা জানি 20 কোটি টাকা এখন রিলিজ করে নাই, 10 কোটি টাকা রিলিজ করেছে এবং 10 কোটি টাকা রিলিজ করে ওই 10 কোটি টাকার আমরা যেটা জানতে পেরেছি যে 10 কোটি টাকা অ্যাডজাস্টমেন্ট হয়তো বা ঠিক মতো পেপার স্টেপ ওনাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ আপনার ক্রীড়া মন্ত্রণালয়ে ওটা ঠিকমতো সাবমিশন হয়নি অথবা যে কোনো কারণে এটা ডিলে হচ্ছে। তো 10 কোটি টাকা যেটা আছে ডেফিনেটলি এটা তো দিবেই। অলরেডি আমরা বলেছি যে এবছর যখন গত বছরে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবছরে আরো অন্তত অ্যাটলিস্ট 10 কোটি টাকা নিয়ে 30 কোটি টাকা আমাদের হওয়া উচিত ছিল। তার কারণ বাজেটে নরমালি যখন স্টার্ট হয়েছে এটা কিন্তু অফ হয় না, এটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়। এটা ইনক্রিজ কখন হয়, যখন এক্সপেন্ডিচারের পারফরমেন্সটা প্রপার ওয়েতে যখন যায় তখন নরমালি এটা কিন্তু এটা ইনক্রিজ হয়। যেমন ব্যাংকে যারা ব্যাংকিং করে তারা যখন কোনো অডিট কোনো কিছু হলে অডিট পারফরমেন্সের উপরে বেস করে তার পরবর্তীতে লিমিট বাড়ায়, এটা বাড়ায়, ওইটা বাড়ায়। তো আমরা আশা করেছিলাম যেটা আমি বলেছি, এটা আসলে আমরা যেহেতু ফুটবল নিয়ে কাজ করি, ফুটবলের ফেডারেশনে যদি টাকা আসে অথবা যে কোনো জায়গাতে ফুটবলের ভিতরে টাকা আসলে আলটিমেটলি বাংলাদেশের ফুটবল হবে। এইটা কিন্তু আমাদের সঙ্গে আমরা যে মতে বিশ্বাসী করি না কেন, একটা পয়েন্টে কিন্তু আমরা সবাই এক, আমরা কিন্তু সবাই ফুটে কাজ করি। ফুটবলের পিছনে যখনই কোনো টাকা আসবে এই টাকাটা ডেফিনেটলি ফুটবলের কাজে খরচ হবে, এটা সবাই জানে। কম হোক বেশি হোক যে কোনো কারণে কিছু না কিছু ফুটবলের বেনিফিট হবে। এই জন্য আমি বলেছি যে এটা টাকাটা হওয়া উচিত ছিল। আর আরেকটা যে সালাম ভাই যেটা বলেছেন, সালাম ভাই ওই যে 40 কোটি টাকার যেটা কিন্তু অলরেডি মিডিয়াতে ওই যে সেক্রেটারি সাহেবের সাইন্ড পেপারস মিডিয়াতে আছে। আমার কাছে এখনো যে আমি যদি এখনো ঘাঁটি তাও এখনো পাবো। এটা আমার কোনো ব্যক্তিগত কথা না, এটা হচ্ছে যে আমাদের সালাউদ্দিন ভাই যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। আমি ওনার সাথে পূর্ণ একমত যে উনি কোনো টাকা চান নাই। তার কারণ হচ্ছে যে কোভিড-19 এর জন্য টাকা চান নাই, কিন্তু টাকা ফুটবল চালাতে গেলে টাকা চাইতে হবে। তার কারণ হচ্ছে যে আলটিমেটলি কোভিড চলে যাবে, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে যাবে। যেভাবে বাজেটটা করা হয়েছে, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন একদম তৃণমূল পর্যায়ে থেকে উপর লেভেল পর্যন্ত, এটা যদি আমরা ঠিকমতো এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ফুটবলকে তো দাঁড়াতে হয়। বাংলাদেশের ফুটবল তো আমরা একদম মানে খাদের কিনারে এসে দাঁড়িয়ে আছি। এখানে 2-3টা কারণ হচ্ছে, তার মধ্যে অর্থ ইজ ওয়ান অফ দি মেজর ইস্যু। আমরা সবাই জানি, আপনিও জানেন যে টাকা না হলে যে লিগের আপনারা কমিটমেন্ট করেছেন বিভিন্ন ক্লাবকে টাকা দিবেন, টাকা দিতে পারতেছেন না, স্পন্সর নাই, আমরা জানি, আমরা বুঝি এটা টাকা লাগবে। এই জন্য টাকাটা চাওয়া হয়েছিল 40 কোটি টাকা, যে পেপারস আমরা দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের অফিসে পাঠানো হয়েছিল, এটা ঠিকই আছে, এটাই দরকার ছিল। তো এইটা নিয়ে আমরা উই শুড বি ভেরি ক্লিয়ার, বিকজ আমরা যখন একটা পজিশন থেকে আমরা কথা বলবো তখন আমাদের ইন্টারেস্টটা আমাদের প্রোটেক্ট করতে হবে। ফুটবলের ইন্টারেস্ট আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। আপনি ফুটবলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনি আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব আছেন, সবাই আমরা যারা কাজ করি আমরা দেখবো বাংলাদেশের ফুটবলের প্রোটেকশনটা আগে করব, তারপর আদার্স আমরা কাজ করব। ফুটবলের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করে আমরা এটা করবো। যেহেতু কারণ আমি ফুটবল নিয়ে কাজ করি, আমি ফুটবলের কথাই বলবো, আমি কিন্তু অন্য স্পোর্টসের কথা বলতে পারছি না। এটাই আর কি। আমি আবার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকর্ষণ করি, আপনাকে আবারও রিকোয়েস্ট করি, আর যদিও বাজেটে টাকা দেওয়া হয় নাই, আপনি একটু নেন যাতে বাজেটে টাকাটা দেওয়া হয়। আচ্ছা, আমিও সাথে এক সুরে বলি, সেটা হলো আমার কথা, অন্য কোনো দিস ইজ দা এটা দেখো তো বাবা, এটা দেখো, আমি মনে করি দিস ইজ দা ফার্স্ট টাইম ইন লাস্ট 47 ইয়ার্স বাংলাদেশ, or
আমাদের স্বাধীনতার পরে প্রথম কিন্তু ফুটবল বাজেটে অন্তর্ভুক্তি হয়েছে। সেই জন্য আমি অর্থ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই। রোলন ভাই সঠিক বলেছেন, যেটা একবার আমাদেরকে বরাদ্দ এসেছে, এই বরাদ্দ না বাড়লেও বরাদ্দটা অবশ্যই থাকবে এবং এই বরাদ্দ প্রতি বছর বাজেটে কিছুটা হলে 5-10% করে বাড়বে। এইটা আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাজেটের যে আমাদের অংশীদারিত্ব যে আমাদেরকে গতবার দিয়েছিলেন সেটি যেন এবারও বন্ধ থাকে এবং যেন চলমান থাকে সেটি পরবর্তী বছরগুলোতে। মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি আপনার কাছে যেতে চাই, আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা? সালাম ভাই সাথে আমরা সবাই একমত যে এবারে বাজেটে কিছু টাকা অন্তত দিতে হবে, অ্যাট লিস্ট 20 কোটি টাকা যেটা দেওয়া ছিল সেইটাই আবার রিমাইন্ড করেন। জি মাননীয় মন্ত্রী, আমি আসছি আপনার কাছে। রকুল ভাই, 1 মিনিটে যদি আপনি বলেন আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা? বাজেটে এই বছরের বাজেটটা তো এটা একটা বেশি স্পেশাল বাজেট হয়েছে। বাজেটটা কি? বাজেট ইজ এ ফোরকাস্ট। একটা বাজেট কিন্তু টাইমের বাজেট হয়, কাপড় চোপড়ের বাজেট হয়, অর্থের বাজেট হয়। তো বাজেট ইজ অলওয়েজ এ ফোরকাস্ট। তো আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি তো ক্রীড়াঙ্গনেরই লোক, উনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন এবং আমি তার একটা কথা আমার খুব ভালো লেগেছে যে উনি বলেছেন এখন খরচ করব, পরে কোথা থেকে টাকা আসবে, আয় আসবে দেখা যাবে। তার মানে কি? এখানে দুটো জিনিসকে উনি ঠিক করে অ্যাড্রেস করেছেন। সেটা হলো কি, যে একটা হলো জীবনকে এবং এরপর জীবিকাকে। জীবনও বাঁচাতে হবে, জীবিকাও রাখতে হবে, একটা সমন্বয় সাধন হতে হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে বলা হচ্ছে যে এবার যেভাবে হোক বাজেট দিতে হবে ফুটবলে। জি, আবার একটু প্রশ্ন। যেভাবে হোক আপনার কাছে বাজেটের জন্য বাজেট চাওয়া হয়েছে ফুটবল ফেডারেশনের জন্য। আসলে একটু আগে আমি যে প্রশ্নের উত্তরে বলেছিলাম যে ফুটবল ফেডারেশনের হয়তো আমরা এবার অবশ্যই 20 কোটি টাকা দিয়েছিলাম গতবার। এবার অবশ্যই তার থেকে অর্থ আমরা আরো বাড়াতাম এবং বৃদ্ধি করতাম এবং বাজেটও হতো। তো এখানে একটা বিষয় বুঝতে হবে যে যেহেতু কোভিড-19 সমস্যাটি আমাদের মাঝে আছে, এই কারণে হয়তো যেখানে একেবারে প্রয়োজন নেই, কারণ গতবার 20 কোটি টাকা যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু মানে হিসাবে এটা কিন্তু আমি ফুটবল ফেডারেশনকে দোষারোপ করছি না, কিন্তু এখানে কিন্তু এই যে যখন খেলাগুলো হতো, প্রিমিয়ার লিগ, তারপর বিভিন্ন গেমস গুলো আয়োজন হতো, তখনই কিন্তু এই কোভিড-19 থাবাটা আমাদের এই বাংলাদেশে এসে পড়েছে। তো যার কারণে হয়তো তারা এই গেমস গুলো আয়োজন করতে পারেনি বা খেলাগুলো শেষ করতে পারেনি, যার কারণে কিন্তু এই টাকাটা তারা নিতে পারেনি বা টাকাটা হয়তো মানে সময় মতো তারা পায়নি। তো এটি আমার মনে হয় যদি এই কোভিড-19 এই সমস্যাটি না হতো তাহলে অবশ্যই এটি তারা পেতেন এবং এটি নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছিল সেটা অবশ্যই কেটে যেত। যেহেতু এবার টাকাটা খরচ করতে পারেননি তারা, আমার কাছে মনে হচ্ছে যে এবার কতটুকু পারা যায় আর এই সময়ের মধ্যে আমি বলতে পারছি না, তবে অবশ্যই ভবিষ্যতে যাতে করে ফুটবল ফেডারেশন আবার পেতে পারে, আবার অর্থ পায়, বরাদ্দ পায়, সেটি অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে আমরা দেখব এবং আমরা চাই যে এই গ্রামের খেলা, একদম সাধারণ মানুষের খেলা, এটি অবশ্যই এগিয়ে যাক। এটি এগুলোর জন্য আমাদের অনেক ধরনের পরিকল্পনা যেভাবে কিছু আছে, তার মধ্যে থেকে হচ্ছে আমাদের অর্থটাও একটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এই ফুটবলের জন্য, ফুটবলটাকে আরো একটু এগিয়ে তৈরি করার ক্ষেত্রে। তবে আমি অবশ্যই মনে করি আমরা ফুটবলটা যাতে মানে এগিয়ে যেতে পারে, আমাদের পক্ষ থেকে অবশ্যই সব প্রচেষ্টা অব্যাহত রাখবে। আপনারা জানেন যে ফুটবলটা যাতে ইন্ডিভিজুয়াল, তাদের কোনো মাঠ ছিল না, তাদের নিজস্ব মাঠ তৈরি করে দেওয়ার জন্য আমরা কিন্তু কয়েকটি মাঠকে বেছে নিচ্ছি। ক্রিকেটের জন্য আলাদা মাঠ রয়েছে, কিন্তু ফুটবলের জন্য কিন্তু আলাদা কোনো মাঠ ছিল না। তো আমাদের এই পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে কমলাপুর স্টেডিয়ামটি তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু কিছু তাদের ফুটবলের চাহিদা অনুযায়ী কিছু সংস্কারও আমরা করে দিয়েছি এবং করে দিচ্ছি, প্রায় 16 কোটি টাকার মতো বরাদ্দ সেখানে দিয়েছি। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে ফুটবলটাই আসলে মূলত বেশি খেলাধুলা হয়, এখানে আমরা 100 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। আমরা কক্সবাজারে একটি নতুন করে ফুটবল স্টেডিয়াম আমরা এখানে নির্মাণ করতে যাচ্ছি। সিলেটে
আমাদের যাতে ফিফার কর্তৃক যেখানে খেলা হয় সেখানে কিন্তু কোনো ধরনের ফিফার কিন্তু কিছু রুলস আছে, যেখানে যেখানে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ হবে সেখানে চেয়ার থাকতে হবে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে। সিলেটে সেটা নেই। আমরা রাতারাতি কিন্তু যে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটি হবে বলে রাতারাতি সিলেট স্টেডিয়ামে আমরা কিন্তু চেয়ার স্থাপন করেছি এই ফুটবলটাকে আমরা যাতে করে ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা এমনি করে ভবিষ্যতে আরো অবস্থা রাখছি। আমাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে, আমাদের আরো অনেক অনেক ধরনের পন্থা রয়েছে। আমরা কি আর সময় পাবো নাকি এখনই বলে দেবো? জি জি, শেষ করুন। আপনি সময় আছে, শেষ করবো? জি শেষ করেন। জি, এটাই শেষ, আরেকবার পাবো না, আপনারই শেষ। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে শেষ করবো আজকের আয়োজন। আমি এই ফাঁকে আমি আরেকটি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি যে মানে পরিকল্পনা এবং তিনি যে আসলে কি পর্যায়ে চিন্তা করেন। আমাদের কিন্তু জেলা বিভাগীয় স্টেডিয়াম, জেলা স্টেডিয়াম এবং জাতীয় স্টেডিয়াম আমাদের রয়েছে, এবং সেখানে সেই স্টেডিয়ামগুলো মানে শুধু জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে রয়েছে বা শহর কেন্দ্রিক রয়েছে, কিন্তু তিনি এই খেলাধুলাকে একদম গ্রাম পর্যায়ে, একদম উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তিনি এটাকে ছড়িয়ে দিতে চান, যার কারণে তিনি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করে যাচ্ছেন। আপনি জেনে খুশি হবেন, আমাদের এই বাজেটে এই টাকাটি বরাদ্দ নেই, কিন্তু আমরা প্রকল্প আকারে এই টাকার ক্ষেত্রে এটার জন্য আমরা বাজেট পাবো ইনশাল্লাহ, আমাদেরকে বরাদ্দ দেওয়া হবে, বলা হয়েছে ইতিমধ্যে। আমরা 180টি মিনি স্টেডিয়াম আমরা এই অর্থ বছরে আমরা টেন্ডারে যাব। এই পরিকল্পনা ইতিমধ্যে কিছুদিনের মধ্যে সেটা অনুমোদন হবে। তো 180টি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে করে দিচ্ছেন একদম উপজেলা পর্যায়ে। এবং শুধু তাই নয়, তিনি প্রায় 100টির উপরে ইনডোর স্টেডিয়াম তিনি নির্মাণ করে দিচ্ছেন। প্রতিটি জায়গায় টেনিস কমপ্লেক্স নতুন করে আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমরা আমাদের ইনডোর অন্য স্টেডিয়ামগুলো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে সংস্কার করে দিচ্ছি। এমনি করে আমাদের যে ধরনের পরিকল্পনা আমরা এই অর্থ বছরে আমরা নিতে যাচ্ছি, কারণ আপনারা জানেন যে আমরা এই মুজিব বর্ষে কিন্তু অনেক পরিকল্পনা, অনেক খেলাধুলা আয়োজন আমাদের ছিল। আমাদের এখানে ফুটবলের আর্জেন্টিনা আসার কথা ছিল, আমাদের আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা টিম লিজেন্ড যারা আছে তাদের একটা খেলা হওয়ার কথা ছিল, আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপ হওয়ার কথা ছিল, আমাদের ক্রিকেটে আমাদের আইসিসি ওয়ার্ল্ড মানে ক্রিকেটে 2টি ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ার কথা ছিল। এমনি করে প্রত্যেকটা ইভেন্টে এত বড় বড় টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। এপ্রিল মাস পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 10টা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। তার মানে বুঝতে পারেন যে কি ধরনের একটা কর্মযোগ্য এই বছর থেকে আমরা মুজিব বর্ষে করতাম, কিন্তু সেটি আমাদের বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা অবশ্যই, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলতেন যে আমরা এইটি আমরা পেছনে থাকবো না, সমস্যা থাকবে আমাদের অবশ্যই, তারপর আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেই লক্ষ্য রেখে আমরা আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি বাজেটে আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, এবং তিনি আরো বলেছেন আরো কিছু ক্ষেত্রে তিনি বাজেট, উনি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে বাজেট বাড়িয়ে দেবেন। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, যেটা আমাদের সালাম মুর্শিদি সাহেব, তবদা সাহেব বললেন এবং আমাদের রকিব সাহেব বললেন, যে সেটা হচ্ছে যে মানে এই সময় আসলে আমাদের সকলেরই উচিত যার যার অবস্থান থেকে আমাদের খেলোয়াড়দের বা খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানো। আমরা অবশ্যই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন বিপদে মনুষ্যত্বের পরিচয় হয়, কারণ এই মনুষ্যত্বের পরীক্ষা কিন্তু এখনই আমাদেরকে দিতে হবে। আমরা যেন সকলে মিলে আমরা চেষ্টা করি আমাদের ক্রীড়াঙ্গনের পাশে এসে দাঁড়ানোর জন্য, এটি আমরা চিন্তা করি। এবং আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, যে এই বছর আমরা আরেকটি নতুন পদক্ষেপ নিয়েছি, যেটি আমাদের অনেক সম্মানী ভাতা আছে, মুক্তিযুদ্ধ ভাতা থেকে শুরু করে অনেক সম্মানী ভাতা আছে, কিন্তু ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তি বা ক্রীড়াশীল যারা ব্যক্তি তাদেরকে নিয়ে কোনো সম্মানী ভাতা ছিল না। আমি এই বছর থেকে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে তাদেরকে সম্মানিত করার জন্য, তাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই বছর থেকে ক্রীড়ার জন্য সম্মানী ভাতা চালু করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা চালু করছি। এবং আমরা এই অর্থ বছর 1150 টাকা করে, 1150 জন মানুষ খেলোয়াড় এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মাসে 2000 করে, এককালীন 24,000 টাকা করে 1150 জন খেলোয়াড়কে আমরা
বা ক্রিয়াশীল মানুষদেরকে আমরা এই টাকাটি পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা মনে করি তারপরে আমরা আরো 3 কোটি টাকা দিচ্ছি, তারপরে আরো মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা বরাদ্দ বঙ্গবন্ধু ক্রিয়াশীল কল্যাণ ফাউন্ডেশনে দেবেন। এমনি করে অনেক বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিচ্ছেন এই সময়, এই ক্রাইসিস মুহূর্তের মধ্যেও। ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের এই সময়টুকু হয়তো বেশি দিন থাকবে না। আমরা চাই যে খুব শীঘ্রই এটা কেটে যাবে, এই আধার কেটে গিয়ে একটি সুন্দর সোনালী সকাল আমাদের মধ্যে আসুক, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং ক্রীড়াঙ্গন যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই পথে আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জি, মাননীয় মন্ত্রী, আমরাও বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে ক্রীড়াঙ্গন। মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি, সালাম মুর্শিদ এমপি, রকিবুল হাসান এবং তরফদার মতরুল আমিন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই ভোরের পাতা সংলাপে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভোরের পাতা সংলাপে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।